28শে সেপ্টেম্বর 2025 শেষ হয়ে গিয়েছে এবং 29 তারিখ থেকে, সেপ্টেম্বর মাসের 29 তারিখ থেকে গত রবিবার পর্যন্ত, অর্থাৎ লক্ষ্মী পুজোর আগের দিন পর্যন্ত সুপ্রিম কোর্ট বন্ধ ছিল। সোমবার দিন লক্ষ্মী পুজোর দিন থেকে সুপ্রিম কোর্ট খুলেছে এবং এখনও খোলা আছে। এর পরবর্তী সপ্তাহে, আগামী সপ্তাহে খোলা আছে, কিন্তু চতুর্থ সপ্তাহে কালী পুজো, ভাতৃদ্বিতীয়া, দেওয়ালির কারণে বন্ধ এবং শেষ যে অক্টোবর মাসের 5 দিন, লাস্ট সপ্তাহে যে 5 দিন, সেই 5 দিনও সুপ্রিম কোর্ট খোলা আছে। এখন স্বাভাবিকভাবে কর্মচারী সমাজ, অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী সমাজ উদ্বিগ্ন এবং যারা কবে রায়টা প্রকাশ পাবে সেই ব্যাপারটা আমাদের কাছে জানতে চাইছে। আমরা নির্দিষ্টভাবে কবে প্রকাশ পাবে সেটা তো বলতে পারছি না, বলাটা সম্ভব নয়। আপনারা সাধারণভাবে বুঝবেন যে বলা সম্ভব নয়। আমরা আশা করতে পারি এই যে অক্টোবর মাসে যে দিনগুলোর কথা বললাম তার মধ্যে কোনো একটি দিনে রায় কিন্তু প্রকাশ পেতে পারে। এখন আমাদের যেটা বলার কথা যে রায় যেদিন প্রকাশ পাবে স্বাভাবিকভাবে কর্মচারী সমাজ হিসাব করতে বসবেই যে কত টাকা আমাদের ডিএটা বকেয়া হবে। তাহলে এখানে ইন সার্ভিস অর্থাৎ কর্মরত কর্মচারী সমাজ আছে এবং অবসরপ্রাপ্ত কর্মচারী সমাজ আছে। ইন সার্ভিস বা কর্মরত যারা আছে 1/7/2009 থেকে 1/1/19 এই পিরিয়ডটা মনে রাখবেন, 1 থেকে 1 পর্যন্ত এই পিরিয়ডে যারা কর্মরত আছেন তারা তাদের 1/7/19 পরবর্তী পরের বছর 1/7/10, 1/7/11 এইভাবে তাদের ইনক্রিমেন্ট হবে। তাহলে ইনক্রিমেন্ট যোগেও কিন্তু এই বকেয়া ডিএটা ক্যালকুলেশন করতে হবে। কিভাবে করতে হবে আমি বলে দেবো। আর যারা অবসরপ্রাপ্ত কর্মচারী সমাজ তাদের তো একটা নির্দিষ্ট পেনশন, ওই 1/7/2009 যে পেনশন 1/1/19এও কিন্তু সেই পেনশন থাকবে, তাদের কোনো অসুবিধা নেই। তারা শুধু কত মাস বকেয়া হয়েছে সেটা হিসাব করে সেই হিসাবটা টোটাল করে রাখবেন। আর একটা শ্রেণীর কর্মচারী আছে যারা অনেকেই বলে যে আমি তো এরকম 12 সালে রিটায়ার করেছি, 13 সালে রিটায়ার করেছি, 14 সালে রিটায়ার করেছি, মানে 1/7/2009 চাকরিরত ছিলেন, তারপরে 11 সালেও ছিলেন, হয়তো 12 সালে, 13 সালে, 14 সালে, যে সালেই থাকলেন, যেখানে তিনি রিটায়ার করলেন সেই পর্যন্ত ইন সার্ভিস, রিটায়ার করার পরবর্তী সময়টা 19 পর্যন্ত পেনশন হিসাবে ট্রিট হবে। এই হচ্ছে মূল কথা। এই হিসাবটাই এবার আমরা কিন্তু করে দিয়েছি। তাই এই ভিডিওটা খুব মানে প্রয়োজনীয় ভিডিও, এটা আপনাদের কাছে কিন্তু রেখে দেওয়ার কথাই আমি বলবো, কারণ যখন অর্ডারটা বেরোবে তখন এটা কাজে লাগবে। কেন আমরা দেখুন 100% বলবো না, 99% আমরা নিশ্চিত যে ডিএর রায় কিন্তু কর্মচারী সমাজের কাছেই আসবে। এবং কেন আসবে সেটা কিন্তু আমরা আইন মেনে, রোপা 2009 মেনে আমরা কিন্তু মামলাটা করেছিলাম। এই যে রোপা 2009, এটা দেখুন সরকারের তো, সরকার যেহেতু বলেছে, রোপাতে লিপিবদ্ধ আছে, সরকার সেটা দিতে বাধ্য। সেটা দেয়নি বলেই বিচারকরা, ট্রাইব্যুনাল বলুন, হাইকোর্ট বলুন, এমনকি সর্বোচ্চ আদালত বলুন, কারণ 25% তারা কিন্তু বলেই দিয়েছিল ডিএ দেওয়ার কথা, তারা কিন্তু ডিএটা দিতে বলেছে। এখন আমরা এই যে রোপা মেনে কোথা থেকে চেয়েছি, এখন অনেকেই যদি হয়তো বলেন আমরা তো পঞ্চম বেতন কমিশনের ডিএ তো আমাদের হয়েছিল 1/7/2006 থেকে, কেন আপনারা 1/7/2009 থেকে মানে ক্লেম করেছেন? এইসব প্রশ্ন অনেকে করে, সেই ব্যাপারে আমাদের ক্লিয়ার করে দিতে হবে কেন করে। কারণ ব্যাপারটা হলো, আমরা যদি ওই নির্দিষ্ট সময় থেকে মানে 1/7/2009 থেকে আমরা, মাফ করবেন, 1/7/2006 থেকে আমরা যদি ডিএ চাইতাম তাহলে কিন্তু আমরা মামলায় জয়যুক্ত হতে পারতাম না। কারণ দেখুন সরকার রোপাতে কি বলেছিল, এই অর্ডার নাম্বার দিয়ে আপনারা কিন্তু এই অর্ডার নাম্বারগুলো একটা করে আমি এই সারণী দেব, সেগুলো কিন্তু খুব ভালো মতো মাইন্ডলি শুনবেন। যেমন 5th বেতন কমিশন রোপা 9, নাম্বার সার্চ অ্যান্ড সার্চ, যে ডেট 23/2/2009, দ্য গভর্নমেন্ট এমপ্লয়ি ডিএ এন্টাইটেল of the period from 1st April 2008 to 31 March 2009,
দিয়ে বলেছে এই পিরিয়ডটা দিয়ে পাবে অ্যান্ড ফ্রম 1/4/9 অ্যান্ড ফ্রম 1/4/9 আফটার দ্যাট অনওয়ার্ড ডিএ। এই যে 1/4/2009 পর্যন্ত আমরা কিন্তু ডিএটা ক্লেম করিনি, তারপরে অনওয়ার্ড ডিএ ফ্রম টাইম টু টাইম অ্যাজ পার সিপিআই, অর্থাৎ এই 1/4/2009 পরবর্তী যে ডিএটা হয়েছে, দেখুন 1/4/2009 পরবর্তী ডিএ কিন্তু আমরা 1/5/2009 করিনি, আমরা করেছি 1/7/2009। কেন করেছি? কারণ সবসময় ডিএ হয় জানুয়ারি এবং জুলাই, তাই 1/7/2009 থেকে আমরা ডিএটা ক্লেম করেছি।